আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে আমার অনার্স প্রথম বর্ষের ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের আমি যে কোর্সটি নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এটা হলো ইন্ট্রোডাকশন টু ফিলোসফি, দর্শনের ভূমিকা, 101 নাম্বার যে কোর্স। তো এই কোর্সের আমরা যে টপিকস নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি সেটা হলো বডি মাইন্ড প্রবলেম। তো এই বডি মাইন্ড এই প্রবলেম এতে আমরা গত ক্লাসে তোমাদের আমি এর আগে দুটি ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস। আচ্ছা, চেষ্টা করবো তোমাদের আজকের ক্লাস শেষ করার জন্য এই টপিক্সের। তো এখানে আমরা গত যে দুটি ক্লাস নিয়েছি সেখানে আমরা দেহ এবং মনের মধ্যে যে রিলেশন, সম্পর্ক, দেহ এবং মনের সম্পর্ক বিষয়ে যে প্রবলেমগুলো সেগুলো আমরা আলোচনা করেছি, এবং দেহ মনের সমস্যা সম্পর্কিত যে বিভিন্ন মতবাদগুলো আছে সেই মতবাদগুলোর মধ্যে আমরা উল্লেখযোগ্য বেশ কয়েকটি মতবাদ আমরা আলোচনা করেছি। তো আজকের এই ক্লাসে আমরা আরও 4টি মতবাদ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব একটু লিখি। আমরা দেখো, প্রথমে আইডেন্টিটি থিওরি, এটাকে আমরা বলি তোমার অভিন্নতাবাদ। অভিন্নতাবাদ। দ্বিতীয় যে বিষয়টি আসবে সেটা হলো বিহেভিয়ারিজম, যেটাকে আমরা বলি আচরণবাদ। আচরণবাদ। 3 নম্বরে যে বিষয়টা সেটা হলো ক্রিয়েটিভ ইভলিউশন। ক্রিয়েটিভ ইভলিউশন। এবং 4 নম্বর হলো যেটা ক্রিয়েটিভ ইভলিউশনের তাকে আমরা বলি সৃজনবাদ। সৃজনবাদ। 4 নম্বর যে টপিক সেটা হলো থিওরি অফ ইমার্জেন্সি। যেটাকে আমরা বলি উন্মেষবাদ। তো দেখো, প্রথমে আইডেন্টিটি থিওরি, যেটাকে বলছি আমরা অভিন্নতাবাদ, বিহেভিয়ারিজম বা আচরণবাদ, ক্রিয়েটিভ ইভলিউশন বা সৃজনবাদ, এবং থিওরি অফ ইমার্জেন্সি বা উন্মেষবাদ। তো এই 4টা মতবাদে আমি প্রথম যে মতবাদটা আইডেন্টিটি থিওরি বা অভিন্নতাবাদ, এই মতবাদটা নিয়ে আমি আলোচনা করি, পরে আমরা বাকিগুলো আস্তে আস্তে আলোচনা করব। অভিন্নতাবাদের যে মতবাদটা, এই মতবাদের তোমাদের শব্দটার মধ্যেই একটা বিশেষণ আছে, যেটা হলো অভিন্ন শব্দের অর্থ যা ভিন্ন না, একই। এটা হলো অভিন্নতাবাদের অন্যতম একটা মূল বিষয়, যেটা হলো কে মতবাদ অনুযায়ী দৈহিক ক্রিয়া এবং মানসিক যে ক্রিয়া, এই উভয়টাকে বলছে কি যে এটা এক এবং অভিন্ন। তার মানে আমাদের দেহের যদি 2টি ক্রিয়া সম্পন্ন হয়, একটা হচ্ছে দৈহিক, একটা হলো মানসিক, এই 2টি ক্রিয়াকে অভিন্নতাবাদীরা বলছে কি এক এবং অভিন্ন। তাছাড়া বাদ হলো যেটাকে এমন একটা মতবাদ যা চিন্তা, আমাদের আবেগ, আমাদের অনুভূতি এবং আমাদের ইচ্ছা, অন্যান্য অনেক মানসিক যে ঘটনাগুলো আছে, ঘটনাসমূহ দেহের এবং কি হয় আমাদের মনের বা স্নায়ুতন্ত্রের
এবং যেটাকে আমরা বলি মস্তিষ্কের এই বিভিন্ন অবস্থার সাথে এটা কি একই একই ব্যাপার হিসাবে এটা কি করে অভিন্নভাবে সম্পর্কিত বলে মনে হয়। অর্থাৎ আমাদের দেহের মোট কথা হলো আমাদের পুরো মস্তিষ্কের যে ক্রিয়াটা, এই মস্তিষ্ক ক্রিয়াগুলোর সাথে এই সবগুলো কি হয়, এটা অভিন্নভাবে সম্পৃক্ত হয়ে থাকে। তো অভিন্নতাবাদ অনুসারে দৈহিক অবস্থা এবং মানসিক যে অবস্থা, এই দুইটা হলো একই গুণ, এবং মানসিক অবস্থা একই গুণ, শুধু সম্পর্কযুক্তই নয়, তারা আপেক্ষিকভাবেও তারা কি বলছে একই গুণ। এবং এদের মধ্যে যে একই গুণ এবং একই বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যেমন এখানে আমি তোমাদেরকে দেখো দুইটি কলম দেখাচ্ছি, এই দুটি কলম দুটো একই রকম, দেখো মাথা দুটো, তাদের বৈশিষ্ট্য, তাদের যে গুণাগুণ সব কিছু মিলে এই দুটোকে একই গুণ, কিন্তু এটা দুটোর কি একই নাম। সুতরাং দেহ এবং মন এই দুটো বিষয় এরকম আলাদা হলেও এই দুটোকে কি বলা হয়েছে, এটা একই গুণ বিশিষ্ট। আমরা আরেকটি উদাহরণ তোমরা স্ক্রিনে দেখো, যখন আমরা বলি যে দুটি বস্তু অভিন্ন, তখন দুটি বস্তুর যথার্থ একই বৈশিষ্ট্য আছে বোঝায়। যেমন আমরা দুটি মার্বেল এখানে দেখা যাচ্ছে যে দুটি মার্বেল কি অভিন্ন, তখন আমরা এই কথার দ্বারা আমরা কি বুঝি, যে দুটি মার্বেলের সঠিক রূপে একই বৈশিষ্ট্য আছে। তোমরা এখানে যে এটার কালার, এটার আকৃতি, সমস্ত কিছু দুইটা একই, সুতরাং এই দুটো বিষয় আলাদা হলেও কি এটা এক। সুতরাং দেহ এবং মনের যে বিষয়টা, সেই বিষয়টাকে এটা অভিন্ন বললো, এই দুটো বিষয় হলো কি এক। এটা কার? অভিন্নতাবাদীদের এই বিষয়টা অভিন্নতাবাদীদের মতে। এখন অভিন্নতাবাদীরা আরও একটি অর্থে, অভিন্নতাবাদের আরও একটা অর্থ নেয়, সেটা হলো আমরা যদি বলি যে ক এবং খ এই দুটি যে আমরা এখানে যে দুটি বর্ণ লিখলাম, এই দুটো বর্ণ কিন্তু সংখ্যার দিক থেকে এটা কি, এই দুটাকে আমরা অভিন্নতা বুঝি, যে এটা একটা অভিন্ন, এটা হলো কি সংখ্যার দিক থেকে। কিন্তু আমরা এই দুটোকে যখন আমরা আক্ষরিক দিক থেকে যখন আমরা নিব, তখন আমরা এই দুটোর নাম দিব কি, এই দুটোর নামই হলো বর্ণ। সুতরাং এই জায়গায় তারা কি একই বস্তু, এখানে কিন্তু তারা আর অভিন্ন থাকলো না। সুতরাং প্রাচীনকালের যেমন মানে মানুষদের মধ্যে একটা ধারণা ছিল যে তারা কি করতো, সন্ধ্যায় আকাশে তারা একটা তারা দেখতো এবং সকালের আকাশে তারা একটি তারা দেখতো, এবং এই তারাকেই তারা প্রাচীন মানুষেরা মনে করতো যে এই দুটি ভিন্ন জিনিস। পরবর্তীতে যখন জ্যোতির্বিজ্ঞানের প্রসার ঘটলো, তাদের কল্যাণে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে আসলে এই দুটি তারা না, এটা আসলে এটা হলো শুক্র গ্রহ। তাহলে এই দুটো তারা দুটি আলাদাভাবে আকাশে দেখার পরেও দুটিকে আমরা আসলে কি, এটা আমাদের এই জ্যোতির্বিজ্ঞানের কল্যাণে আমরা পরে জানতে পারছি কি, যে এটা আসলে একই বস্তু। তো এই ঠিক আমরা তোমাদের স্ক্রিনে একটা ছবি এখানে আমরা দেখাচ্ছি, দেখো এই স্ক্রিনে এটাই হলো তোমাদের শুক্র গ্রহ, এই যে বিন্দুটা দেখা যাচ্ছে এটা হলো শুক্র গ্রহ। এখন এই দুইটা গ্রহের এই অবস্থানটা কি, দুই আকাশের দুইটা সময় এটা দেখা যায়, কিন্তু এটা কিন্তু একটা নাম, এটার নাম হলো শুক্র গ্রহ। ঠিক মানুষের এই যে আমরা দেহ এবং এই মন, এই দুটোকে আমরা আলাদাভাবে কি করি, আমরা জানি, কিন্তু এটার এই দুটো জিনিসেরই ঠিক একই রকম। এই যে মানসিক অবস্থা, এটাকে আমরা হয়তো দেহ এবং মনের যে সম্পর্ক, এটাকে আমরা কি সংখ্যাগত দিক থেকে আমরা মনে করি যে এটা আলাদা, কিন্তু আসলে কি, এটা আসলে আক্ষরিক দিক থেকে এটা একই রকমের বিষয় এবং একই বস্তু, এবং এটা কোনো আলাদা কোনো বিষয় না। এটাই হলো দেহ, এই অভিন্নতাবাদীদের একটা এই মতবাদের অন্যতম একটি বিষয়। এখন এই মতবাদের কিছু সমালোচনা আছে। আমরা দেহ মনের মধ্যে আমরা যে পার্থক্য লক্ষ্য করি, অভিন্নতাবাদ এই সম্পর্ককে কোনো আলোকপাত করে না। তারা কি করে, অভিজ্ঞতাকে সঠিকভাবে জানার জন্য দেহ এবং মনের কিংবা জ্ঞাতা ও জ্ঞেয় উভয়ের প্রয়োজন আছে। দেহ ও মনের এই যে দ্বৈততার যে বিষয়টা, এই বিষয়টা অস্বীকার করার কারণে তাদের জ্ঞানের যে যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়া যে এটা সম্ভব নয় সেই বিষয়। আরেকটা বিষয় হলো যে স্থানিক স্ব অবস্থান। এখন স্থানিক স্ব অবস্থানের দিক থেকে দেখা যায় যে মানসিক ঘটনার কোনো স্থানিক স্ব অবস্থান নেই, বাট দৈহিক ঘটনার কি আছে, একটা স্থানিক অবস্থান আছে। আমরা চিত্রে দেখলাম, দেখো যে এখানে একটা যে মানুষের একটা ছবি দেওয়া আছে, এখানে তার একটা কি আছে, দৈহিকভাবে তার একটা স্ব অবস্থানের একটা দৈহিক একটা বিষয় আছে, যে এখানে তার একটা অবস্থান, কিন্তু এখানে মনের কি কোথায় অবস্থান, সেই বিষয়টা এখানে স্পষ্ট না। সুতরাং এই অর্থ আমরা এই অভিন্নতাবাদকেও আমরা বলতে পারি না যে এটা একটি গ্রহণযোগ্য বা এটা একটা উল্লেখযোগ্য একটি মতবাদ।
তো এই অভিনেতা এই মতবাদের পরে আমরা যে মতবাদটা আলোচনা করব সেটা হলো বিহেভিয়ারিজম বা আচরণবাদ। আচরণবাদ এখন এই দেহ এবং মনের এই সম্পর্ক বিষয়ক আরেকটি এই মতবাদ হলো এই আচরণবাদ। এই আচরণবাদ হলো কি, আচরণবাদী মনোবিজ্ঞানে মন বা চেতনাকে পর্যবেক্ষণ বা পরীক্ষার আওতায় আনা যায় না, এবং না আনা যাওয়ার কারণেই কি হয়, এই মতবাদ কি করে, তারা মন এবং চেতনা শব্দের এই পরিবর্তে তারা কি করে আরেকটা শব্দ ব্যবহার করে, সেটার নাম হলো আচরণ। এখন আমরা তো জানি যে যে কোনো জিনিসই প্রমাণ করার জন্য আমাদেরকে কি করতে হয়, পরীক্ষাগারের প্রয়োজন হয়। এখন মনকে আমরা যদি পরীক্ষাগারে নিয়ে যাই, তাহলে কোনোভাবেই সেখানে ওই পরীক্ষাগারে মনের কোনো এক্সিস্টেন্সই সেখানে আমরা পরীক্ষার প্রমাণ করতে পারি না। আবার ঠিক পর্যবেক্ষণের মাধ্যমেও আমরা এই মনের এই পরীক্ষার আমরা প্রমাণ দিতে পারি না। এই জন্য মনোবিজ্ঞানীরা কি করছেন, এই মন আর যে মানে দেহ এবং মন এই দুটো বিষয়কে তারা বাদ দিয়ে তারা কি করছে, তারা একটা শব্দ ব্যবহার করছে, সেই শব্দটাই হলো আচরণবাদ। এখন মনোবিজ্ঞানীরা আচরণ বলতে তারা উদ্দীপক প্রক্রিয়াকে বুঝিয়েছেন, ঠিক আছে। তেমন আচরণবাদের প্রবর্তক হলেন অন্যতম একজন দার্শনিক, ওনার নাম হলো ওয়াটসন। এখন আচরণবাদীদের মতে যে মনোবিজ্ঞান চেতনা সম্পর্কীয় বিজ্ঞান নয়। তারা বলেন কি, মনোবিজ্ঞান হলো আচরণ সম্পর্কীয় একটি বিজ্ঞান। এখন এই আচরণবাদীরা এই তোমার যে আচরণবাদীদের অন্তর্দর্শন শব্দের পরিবর্তে তারা কি করছে, বস্তুনিষ্ঠ যে পদ্ধতির কথা তারা কি করেন বলেন। তারা মনের পরিবর্তে কি করে, তারা উদ্দীপক প্রক্রিয়ার মাধ্যমে মানুষের সব আচরণকে তারা কি করে ব্যাখ্যা করার কথা বলেন। এখন তাদের মতে মানসিক প্রক্রিয়া হচ্ছে একটি দৈহিক প্রক্রিয়া, আর এমনকি তারা এই চিন্তনকেও তারা কি করছে, এই ষড়যন্ত্রের একটা ক্রিয়া বলে তারা মনে করেন আচরণবাদীরা। এখন এই আচরণবাদীদের আমরা যে মতবাদটা দেখলাম, সেখানে আমরা এই তাদের কিছু মতবাদটাও একদম যথার্থ একটি মতবাদ নয়, তাদের কিছু মতবাদের সমালোচনা আছে। যেমন আচরণবাদীরা তাদের মতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা মনোবিজ্ঞান থেকে কি করছে, সংবেদন, প্রত্যক্ষণ, আবেগ ইত্যাদি সাধারণ ধারণাকে বর্জন করে তারা উদ্দীপক প্রক্রিয়ায় মাধ্যমে কি করছে, মানুষের আচরণ ব্যাখ্যা দিতে গিয়ে মানুষের দেহকে একটা যন্ত্রর সাথে তারা তুলনা করেছেন। সুতরাং এই কিন্তু মনে রাখতে হবে যে মনোবিজ্ঞান মনেরই ব্যাখ্যা দেওয়া সম্ভব, এবং মনোবিজ্ঞান কখনো কি হতে পারে না, এটা নিছক একটা জীবদেহের ক্রিয়া হতে পারে না। আরেকটা বিষয় হলো যে মনোবিজ্ঞানীরা কি করছে, তারা শুধু মন এবং এই যেটাকে মন বা চেতনা এই সম্পর্কীয় শব্দের পরিবর্তে তারা কি করছে, একটা শব্দ এই শব্দ দুটো পরিত্যাগ করে তারা একটা নতুন শব্দ যোগ করছে, সেই শব্দটা হলো আচরণ। কিন্তু শব্দের প্রয়োগ করলেই যে মনোবিজ্ঞান বিজ্ঞান হয়ে যাবে তা না। এখন যদি মনোবিজ্ঞান এই শব্দগুলো আক্ষরিকভাবে তোমার আচরণের কথা বোঝায়, তাহলে কি হবে, মন জড় সম্পর্কিত নিয়মগুলো পুরোপুরি একদম পুনরুক্তিমূলক হয়ে উঠবে। সুতরাং আমরা এই আচরণবাদীদের এই মতবাদকে আমরা গ্রহণযোগ্য একটা আচরণবাদ, যে একটা দেহ এবং মন সম্পর্কিত যে একটা মতবাদ, সেটাকে আমরা একদম একজ্যাক্ট একটা মতবাদ হিসেবে আমরা মেনে নিতে পারি না। তো আমরা এরপরে আমরা আরেকটি মতবাদ আলোচনা করব, সেটা হলো সৃজনবাদ। যেটাকে আমি বলছি ক্রিয়েটিভ ইভ্যালুয়েশন। এখন এই ক্রিয়েটিভ এই মতবাদের একজন অন্যতম মতবাদী দার্শনিক হলেন হেনরি বার্গস। এখন হেনরি বার্গসে তিনি বলতেছেন যে প্রাণ প্রবাহ হলো জগতের কি পরম তত্ত্ব। প্রাণ এখন এই বলছে কি, এই প্রবাহ এক অবিচ্ছিন্ন এবং বিরামহীন একটি গতি। যেমন এই শব্দটাকে উনি বলছেন যে এই প্রাণ প্রবাহ হল একটি সীমাহীন কি, এটি হলো একটি গতি। অর্থাৎ এই প্রাণ প্রবাহের এই গতিটা এটা কি করে, এই গতিপথে নতুন কোনো সৃষ্টির দ্বারা এই প্রবাহ নিজেকে সমৃদ্ধিশালী করছে। সবসময় এটা কি করছে, নিজেকে সৃষ্টি। সে আমরা জন্ম থেকে তোমরা মানুষ বলো, প্রাণী বলো, উদ্ভিদ বলো, জড় বলো, তো এটা কি হয়, এটা সবসময় কি করে, একটা গতির মধ্যে সবসময় এটা পরিচালিত হচ্ছে। এবং এই প্রাণ প্রবাহ থেকেই সৃষ্টি হয়েছে কিসের, শক্তির।
এই প্রাণ প্রবাহ যখন আমরা যে কোনো সময় যখন যেখানে গতি থাকবে, গতিটা অবশ্যই সেটার থেকে আমাদের যদি শক্তি না হয় তাহলে কখনোই সেটা গতি আসবে না। সুতরাং প্রাণ প্রবাহের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো কি, এটা হলো যেটাকে বলছি আমরা আবার এনার্জি বা শক্তি। এখন এই হেনরি বারগসের মতে এই প্রাণ প্রবাহকে কেন্দ্র করেই কি করছে, সৃষ্টি হয়েছে জড় জগৎ, সৃষ্টি হয়েছে জীব, সৃষ্টি হয়েছে মন, এবং এই প্রভৃতি সব বস্তুর সৃষ্টি হয়েছে তোমার এই প্রাণ প্রবাহকে কেন্দ্র করে এবং প্রাণ প্রবাহ থেকে। এখন এই মতবাদের আরেকজন দার্শনিক আছেন, ওনাকে আমরা উনি বলছেন যে দার্শনিক নিটসে। তো দেহ এবং এই মনের এই সম্পূর্ণ ঐক্যে উনি বিশ্বাস করেন। তিনি দেহ ও এই মনের এই সম্পর্কের কোনো যুক্তিযুক্ত কারণ আছে বলে উনি মনে করেন। অর্থাৎ যেমন আমরা দেখছি যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদে আমরা দেখছি যে তারা ওখানে কিন্তু দেহ এবং মন একে অপরের উপরে নির্ভরশীল, এবং সেখানে যে দেহ একটা মনের সাথে আমরা সমান্তরালবাদেও দেখছি দেহের সাথে মনের এবং মনের সাথে দেহের একটা সম্পর্ক আছে, কিন্তু এই নিচ্ছে এই বিষয়টাকে উনি এই সম্পর্কের কোনো যুক্তিযুক্ত কারণ আছে বলে উনি মনে করেন না। এবং তার মধ্যে দেহ হলো চেতনা বা মনের কি বলছে, যে উনি বলছেন দেহ হলো চেতনা বা মনের একটা যন্ত্র বিশেষ। অর্থাৎ মন থেকে উনি বলছেন মন দেহকে পরিচালনা করে। আমরা নিজেও জানি যে মন দেহকে পরিচালনা করে, কিন্তু উনি বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে মনের ক্রিয়া হলো কি দেহ থেকে এটা একটা উচ্চতর ক্রিয়া, উচ্চতর অবস্থান। মনের দেহ তুলনায় মন হলো একটা উচ্চতর অবস্থান। এবং আত্মা বা মনের অনেক গুণ আছে, আত্মার এবং মনের অনেকগুলো গুণ আছে। এবং এই মৃত্যুর পর বলছে যে আত্মার সমস্ত স্মৃতি মুছে যায় না, এই কথায় তিনি বিশ্বাস করেন না, যে আমাদের মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে আত্মার মধ্যে যে সমস্ত যে গুণ আছে সেই গুণগুলো মুছে যায় না, এই বিষয়টা বলেন এই দার্শনিক নিটসে। তো এই মতবাদেরও আমরা দেখি যে কিছু সমালোচনা আছে, যেমন হেনরি বার্গসের মতবাদ দেহ এবং মনের দ্বৈততাকে স্বীকার করে। তাছাড়া তার মতবাদ দেহ এবং মনের পূর্ণ সম্পর্কের চেয়ে তাদের সম্পর্কহীনতার কথাই বেশি প্রকট। তাছাড়া দেহকে মনের যন্ত্র হিসেবে ব্যবহার করে তিনি দেহ এবং মনের সম্পর্ককে যন্ত্র এবং যন্ত্রীর যে সম্পর্ক সেরকম একটা বিষয় এখানে তিনি তুলে ধরছেন। আসলে তার এই মতবাদ আমরা কি দেখি, দ্বৈতবাদের মতবাদের ভিতরে যে দোষ ত্রুটি রয়েছে, ঠিক তার এই মতবাদের ভিতরে আমরা এই দোষ ত্রুটি আমরা লক্ষ্য করি। সুতরাং আমরা এই মতবাদটিকেও একটি আদর্শ বা সঠিক একটি যথার্থ মতবাদ হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। তো আমাদের এই তিনটি মতবাদের পরে আমাদের আরেকটি মতবাদ আছে, দেহ এবং মনের সম্পর্ক বিষয়ক আরেকটি মতবাদ আছে, যেটাকে আমরা বলি থিওরি অফ ইমার্জেন্সি, যেটাকে বলি উন্মেষবাদ। তো এই উন্মেষবাদ এই দেহ এবং মনের এই দেহ মনের সমস্যা সম্পর্কিত যে এই মতবাদের যাকে আমরা প্রাণ পুরুষ বলে আমরা জানি, ওনার নাম হলো গুঞ্জয়েব মার্গনের মতে উনি বলছেন জড়, তারপরে উনি বলছেন প্রাণ এবং মন হলো একই সত্তার তিনটি স্তর। উনি এই তিনটিকে স্তর বলছেন। কোন বিষয় উনি বলছেন যে এক নম্বর উনি বলছেন যে যেমন জড়, তারপরে প্রাণ আর হলো মন। এখন এই তিনটি বিষয়ে উনি জড় থেকে পরে বলছেন যে এই জড় থেকে প্রাণের উদ্ভব এবং প্রাণ থেকেই আসছে কি মনের উদ্ভব, এবং জড়ের তুলনায় প্রাণ হলো একটি উচ্চতর, এটার চাইতে এটা হলো উচ্চতর। আবার প্রাণের চাইতে তুলনায় আবার কি এই মনটা হলো উচ্চতর। তাহলে জড়ের তুলনায় হলো কি প্রাণ হলো উচ্চতর, আবার প্রাণের তুলনায় এই মনটা হলো উচ্চতর একটা স্তর। এখন উন্মেষ, যেমন আমরা দেখছি যে উন্মেষবাদীরা মূলত ক্রিয়া প্রতিক্রিয়াবাদের যে আমরা প্রত্যেকটা আমরা বলছি যে প্রত্যেকটা তারা কি করছে, দেহ এবং মনকে তারা কি করছে পরস্পর বিরোধী সত্তা বলে তারা মনে করেন না। কিন্তু দেহ এবং মনে আমরা দেখছি ক্রিয়া প্রতিক্রিয়াবাদী এটাকে আলাদাভাবে করে দুইটার মধ্যে একটা কি আছে, একটা আর একটার উপর ক্রিয়া প্রতিক্রিয়া প্রদান, এই বিষয়টাকে এই উন্মেষবাদীরা এটা মেনে নিতে পারে না। তাছাড়া তারা সমান্তরালবাদী যে মতবাদ, সেখানে তারা যে দেহ এবং মনের মধ্যে যে একটা
সমান্তরাল একটা বিষয় আছে, সম্পর্ক আছে, সেই বিষয়টাকেও উন্মেষবাদ মেনে নিতে পারে নাই। তাছাড়া উন্মেষবাদী মতবাদে আমরা দেখছি যে বস্তুবাদী মতবাদের যেমন দেহ এবং মনকে তারা উপবস্তু বলা হয়, এই বিষয়টাকেও তারা মেনে নিতে পারে নাই। এছাড়া তারা ওই ঈশ্বরবাদীদের মতো দেহ এবং মন একই সত্তার দুটি দিকও নয়, এই বিষয়টাকেও তারা বলেন। তো তাদের প্রশ্নটা তাহলে এই মতবাদটা উন্মেষবাদীদের মধ্যে, তাহলে এটা মতবাদটা মূল বিষয়টা কি? তখন তারা বলতেছেন যে আমাদের মস্তিষ্কের জটিল সংগঠন থেকে এই মনের উদ্ভব ঘটে। উনি বলছেন যে মন এক নতুন উচ্চতর স্তরের একটা সত্তা, এবং যার মধ্যে এমন এক গুণের আবির্ভাব ঘটেছে যে যার পূর্ববর্তী জৈবিক অবস্থার মধ্যে এটা ছিল না। উচ্চতর এই চৈতন্যটাকে কি হয়েছে, এই চৈতন্য বা চেতনাও একটা কি হয়েছে, এই উন্মেষিত গুণ। এবং এই উন্মেষিত গুণ হবার পর মন থেকে কি হয়, এই মন দেহকে প্রভাবিত করতে পারে। এটা এই বিষয়টা, এবং মন দেহ থেকে যে একটা উচ্চতর সত্তা, এই বিষয়টাও এই উন্মেষবাদীরা এই বিষয়টাকে তারা পরিষ্কার করেন। সুতরাং আমরা এই দেহ এবং মন সম্পর্কিত বিশেষ করে এই উন্মেষবাদীদের যে এই মতবাদটা, এটাকে আমরা দেখি অনেকটা একটা সায়েন্টিফিক বা একটা বৈজ্ঞানিকভাবে একটা উন্নতর একটা মতবাদ হিসেবে এটা প্রতিষ্ঠিত হয়। তারপরেও এই উন্মেষবাদীদের এই দেহ এবং মন সম্পর্কিত এই মতবাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে। এখন এই যেমন উন্মেষবাদীরা মনকে দেহ থেকে উচ্চতর স্তরের সত্তা বলে স্বীকার করেন। এই কারণে এই মতবাদ কি হয়, সমান্তরালবাদ আর উপবস্তুবাদের তুলনায় অনেকটা যুক্তিগ্রাহ্য মতবাদ। কিন্তু কিভাবে এবং কেন মন বা চৈতন্যের উন্মেষ হলো, এই মতবাদ তা ব্যাখ্যা করে নাই। তাছাড়া আরেকটা বিষয় আছে যে জড়ের তুলনায় তারা বলতেছেন যে জড়ের তুলনায় প্রাণ হলো উচ্চতর, আবার তারা বলতেছেন যে প্রাণের তুলনায় মনটা হলো কি উচ্চতর। অর্থাৎ তাদের এই মতবাদটা যথার্থ, আমরা এই বিষয়টাকে একটা যথার্থ মতবাদ, এটাকে আমরা সত্যি হিসেবে গ্রহণ করে নিতে পারি। বাট কিন্তু মন যদি প্রাণ অথবা জৈবিক সংগঠনের মধ্যে প্রচ্ছন্নভাবে না থাকে, ঠিক আছে, তাহলে কিভাবে মনের উন্মেষ ঘটবে? তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায়। তাছাড়া আরেকটা প্রশ্ন আসে যে এই উন্মেষ প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে, তারও কোনো সঠিক উত্তর এই উন্মেষবাদীরা দিতে পারে নাই। সুতরাং এই অর্থে উন্মেষবাদের এই মতবাদটা কিছুটা ত্রুটিপূর্ণ একটা মতবাদ হিসেবে আসে। তো আমরা এই যে দেহ এবং মনের সম্পর্ক বিষয়ক আমরা প্রায় 10টি মতবাদ আমরা আলোচনা করেছি। তো এই মতবাদগুলোর মধ্যে থেকে অনেক সময় পরীক্ষায় আসবে যে আমরা কোন মতবাদটাকে তোমার কাছে একটা যথার্থ মতবাদ মনে হয়। সুতরাং এটার আনসারটা হলো তোমার এই মতবাদগুলো, প্রত্যেকটা মতবাদ তোমার পড়তে হবে এবং সেখান থেকে তুমি নিজেই বুঝবা যে এই কোন মতবাদটাকে তুমি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, তুমি যথাযথ প্রমাণ দিয়ে তোমার কাছে একটা যথার্থ মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তুমি যে কোনো মতবাদকেই তুমি এখানে তোমার যুক্তি দিয়ে যদি সেটাকে তুমি প্রুভ করতে পারো, তাহলে সেটাই হবে তোমার জন্য একটি দেহ এবং মন সম্পর্কিত সমস্যা সম্পর্কিত যে মতবাদ, সেই মতবাদটাই হবে তোমার কাছে সঠিক এবং যথার্থ মতবাদ। আবার তুমি ইচ্ছা করলে যে এই কোনো মতবাদও আমার কাছে গ্রহণযোগ্য না, তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে যদি মনে করো যে না এই মতবাদটা সঠিক না, কোনো মতবাদকে আমি গ্রহণ করে নিতে পারি না, আমার কাছে মতবাদগুলো কোনোটাই সঠিক নয়, সুতরাং সেটাও তুমি প্রুভ করে সেখানে দেখাতে পারবে। যা হোক, আমরা আজকে এই দেহ এবং মন সম্পর্কিত এই অধ্যায়ে এই টপিকস এটা আমরা আজকে শেষ করলাম। আমরা পরবর্তীতে আগামী ক্লাসে তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ফ্রিডম অফ উইল বা ইচ্ছা স্বাধীনতা। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।